আকাশবাণী খবর পড়ছি নমামি বসু। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশজ পণ্য ব্যবহারে উৎসাহ দিতে ভোকাল ফর লোকালের বার্তা প্রদর্শকদের মধ্যে ছড়িয়ে দেবার জন্য দেশের সব সন্ত এবং ধর্মগুরুদের কাছে আবেদন জানিয়েছেন। সপ্তমবারের জন্য নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন ইপিএফও করোনা অতিমারী পরিস্থিতিতে ইপিএস পেনশনভোগীদের বাড়ি থেকে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেবার জন্য একাধিক সুবিধা দিচ্ছে। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার বেড়ে 93.27% হয়েছে। এক মাসের মধ্যে ডিজিটাল মিডিয়ায় প্রত্যক্ষ বিদেশি লগ্নির নীতি অনুসরণ করার জন্য তথ্য সম্প্রচার মন্ত্রক অনুরোধ জানিয়েছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুরেশ্বরজি মহারাজের 150তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজস্থানের পালি জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্ট্যাচু অফ পিসের আবরণ উন্মোচন করেছেন। গতকাল ওই অনুষ্ঠানে তিনি দেশজ পণ্য ব্যবহারে উৎসাহ দিতে ভোকাল ফর লোকালের বার্তা প্রদর্শকদের মধ্যে ছড়িয়ে দেবার জন্য দেশের সব সন্ত এবং ধর্মগুরুদের কাছে আবেদন জানান। ভারত বিশ্বকে মানবতা, অহিংসা ও শান্তির পথ দেখাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। শ্রী মোদী বলেন, নতুন বছর হলো আধ্যাত্মিকতার প্রভা, অনুপ্রেরণার বছর। তিনি বলেন, গুজরাটের মাটি 2 বল্লভকে দিয়েছে, রাজনৈতিক ক্ষেত্রে বল্লভভাই প্যাটেল এবং আধ্যাত্মিক ক্ষেত্রে আচার্য বিজয় বল্লভজি মহারাজ। শিক্ষায় দেশকে আত্মনির্ভর করে তুলতে আচার্য বল্লভের অবদান অনস্বীকার্য বলে প্রধানমন্ত্রী জানান। সপ্তমবারের জন্য নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। গতকাল পাটনায় রাজভবনে রাজ্যপাল ফাগু চৌহান তাকে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করান। শ্রী কুমারের সঙ্গে আরও 14 জন মন্ত্রী শপথ নেন। এদের মধ্যে 7 জন বিজেপির, জেডিইউর 5 জন এবং বিকাশশীল ইনসান পার্টি, ভিআইপি ও হিন্দুস্তানি আওয়াম মোর্চার 1 জন করে বিধায়ক রয়েছেন। বিজেপির পরিষদীয় দলনেতা তারকিশোর প্রসাদ এবং উপদলনেতা রেণু দেবী উপমুখ্যমন্ত্রী হচ্ছেন। বিজেপির অন্য মন্ত্রীরা হলেন মঙ্গল পাণ্ডে, রাম সুরাট কুমার, জীবেশ কুমার, রামপ্রীত পাসওয়ান এবং অমরেন্দ্র প্রতাপ সিং। জেডিইউর বিজয় কুমার চৌধুরী, শিলা কুমারী, অশোক কুমার চৌধুরী, বিজেন্দ্র প্রসাদ যাদব এবং মেমালাল চৌধুরী মন্ত্রিসভায় রয়েছেন। বিজেপি সভাপতি জেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়, ভূপেন্দ্র যাদব ও দেবেন্দ্র ফড়নবিশ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ 125টি আসন দখল করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নীতিশ কুমারকে অভিনন্দন জানান। এক টুইট বার্তায় তিনি অন্যান্য মন্ত্রীদেরও অভিনন্দন জানিয়ে বলেন, রাজ্যের উন্নয়নে এনডিএ পরিবার কাজ করে যাবে। বিহারের কল্যাণে কেন্দ্র যাবতীয় সহায়তা করবে বলেও প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দ্বাদশ ব্রিক্স শিখর সম্মেলনে যোগ দিচ্ছেন। সম্মেলনের আয়োজক দেশ রাশিয়া। ভার্চুয়ালি আয়োজিত এই সম্মেলনের মূল আলোচ্য বিষয় হল বিশ্ব সুস্থিতি, সুরক্ষা ক্ষেত্রে অংশীদারিত্ব এবং উদ্ভাবনী উন্নয়ন। দ্বাদশ ব্রিক্স শিখর সম্মেলনে বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কার সহ আন্তর্জাতিক ক্ষেত্রে নানা বিষয়ে আন্তঃব্রিক্স সহযোগিতা সংক্রান্ত আলোচনা হবে। বর্তমান কোভিড-19 পরিস্থিতি, সন্ত্রাসবাদ মোকাবিলা, বাণিজ্য, স্বাস্থ্য, শক্তি ও জনসংযোগ এরকম বেশ কিছু বিষয় নিয়ে নেতারা মতবিনিময় করবেন। ভারত ব্রিক্স সম্মেলনে সভাপতিত্ব করবে ত্রয়োদশ শিখর সম্মেলনের আয়োজক দেশ ভারত। কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন ইপিএফও করোনা অতিমারী পরিস্থিতিতে ইপিএস পেনশনভোগীদের বাড়ি থেকেই ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেবার জন্য একাধিক সুবিধা দিচ্ছে। পেনশনভোগীরা জীবন প্রমাণপত্র বা জেপিপি বাড়ির কাছে বা নিজেদের বাড়িতে সংশ্লিষ্ট প্রতিনিধিদের কাছে জমা দিতে পারবেন। এর সঙ্গে 135টি আঞ্চলিক ও 117টি জেলা ইপিএফও অফিসে ইপিএস পেনশন গ্রাহকরা তাদের ব্যাংক বা পোস্ট অফিসের শাখার মাধ্যমে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন। 3,65,000 কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে নথি জমা দেওয়ার পাশাপাশি এক্ষেত্রে উমং অ্যাপও ব্যবহার করা যাবে। সম্প্রতি ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাংকও বাড়ি বসেই ডিজিটাল লাইফ সার্টিফিকেট ডিএলসি জমা করার সুযোগ দিচ্ছে। ইপিএস পেনশনভোগীরা এখন সামান্য মূল্যের বিনিময়ে অনলাইনে বাড়ি বসে ডিএলসি জমা দেবার আবেদন জানাতে পারেন। এক্ষেত্রে নিকটবর্তী পোস্ট অফিসের প্রতিনিধি বাড়ি গিয়ে যাবতীয় সাহায্য করবেন। নতুন নির্দেশিকা অনুযায়ী ইপিএস পেনশনাররা এখন থেকে বছরের যে কোনো সময় তাদের সুবিধামতো ডিএলসি জমা করতে পারেন, যা 1 বছরের জন্য বৈধ থাকবে। যে সমস্ত গ্রাহকরা 2020-তে পেনশন পেমেন্ট অর্ডার পেয়েছেন তাদের 1 বছর পূর্ণ না হওয়া অবধি জীবন প্রমাণপত্র জেপিপি জমা দিতে হবে না।
2021-22 থেকে 2025-26 সালের জন্য পঞ্চদশ অর্থ কমিশনের রিপোর্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পেশ করা হয়েছে। গতকাল কমিশনের চেয়ারম্যান এন.কে. সিং ও অন্য সদস্যরা এই রিপোর্ট জমা দেন। এর আগে গত 4 নভেম্বর রাষ্ট্রপতির কাছে এই রিপোর্ট পেশ করা হয়। কমিশন আজ অর্থমন্ত্রকে রিপোর্টটি জমা দেবে। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার বেড়ে 93.27% হয়েছে। একদিনে সুস্থ হয়েছেন 43,851 জন রোগী। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা অ্যাক্টিভ কেসের 5.26%। গত 24 ঘন্টায় নতুন করে 30,548 জন সংক্রমিত হয়েছেন। এই নিয়ে দেশে মোট 88,45,127 জন সংক্রমিতের মধ্যে এ পর্যন্ত 82,49,579 জন সুস্থ হয়েছেন। একদিনে আরও 435 জন রোগী মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,30,070। মৃত্যুহার 1.47%। এদিকে পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে হয়েছে 91.81%। দৈনিক করোনা সংক্রমণও কিছুটা কমেছে। গত সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, একদিনে 3,012 জন সংক্রমিত হয়েছেন, সুস্থ হয়েছেন 4,376 জন। রাজ্যে মোট 4,34,563 জন আক্রান্তের মধ্যে রোগমুক্ত হয়েছেন 3,98,952 জন। 24 ঘন্টায় এই রোগে আরও 53 জনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে হল 7,714। কোভিড-19 সংক্রমণ ঠেকাতে দিল্লি সরকারের গৃহীত বন্দোবস্ত এবং রোগ নির্ণয় ও চিকিৎসার ব্যাপারে কেন্দ্রীয় সরকারের জারি করা নির্দেশিকা মেনে চলা হচ্ছে কিনা তা খতিয়ে দেখার জন্য একটি দল গঠন করা হয়েছে। তারা দিল্লির বেসরকারি হাসপাতালগুলিতে গিয়ে বিষয়টি পরিদর্শন করবে। ভারত বায়োটেক তাদের করোনা প্রতিরোধী ভ্যাকসিন কোভ্যাক্সিনের 3য় পর্যায়ের ট্রায়াল শুরু করেছে। গতকাল থেকে শুরু হওয়া এই ট্রায়ালে সারা দেশে 26,000 স্বেচ্ছাসেবক অংশ নিচ্ছেন, যা এ পর্যন্ত ভারতে সবথেকে বড় ক্লিনিক্যাল ট্রায়াল। 18 বছরের ঊর্ধ্বে যে কেউ এই পরীক্ষায় অংশ নিতে পারবেন। পরীক্ষা চলাকালীন স্বেচ্ছাসেবকদের 28 দিন অন্তর 2টি ইনজেকশন দেওয়া হবে। প্রথম ও দ্বিতীয় দফায় 1000টি বিষয়ে পরীক্ষা চালানো হয়। সরকারি নির্দেশ সত্ত্বেও জনগণ মাস্ক না পরায় বাংলাদেশ সরকার এবার মোবাইল আদালত চালু করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ঢাকায় মন্ত্রিসভার বৈঠকের পর জানানো হয়, দেশে কোভিড-19 সংক্রমণের ক্রমবর্ধমান হারের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব দপ্তরকে মোবাইল কোর্ট বা চলমান আদালত চালু করার জন্য বলা হয়েছে। এর আগে যদিও দেশের সব সরকারি দপ্তরে নো মাস্ক নো সার্ভিস নীতি গ্রহণ করা হয়েছিল। 1 মাসের মধ্যে ডিজিটাল মিডিয়ায় প্রত্যক্ষ বিদেশি লগ্নির নীতি অনুসরণ করার জন্য তথ্য সম্প্রচার মন্ত্রক অনুরোধ জানিয়েছে। সরকারের সিদ্ধান্ত মেনে চলার জন্য ডিজিটাল মিডিয়ার মাধ্যমে সংবাদ এবং বর্তমান ঘটনাবলী আপলোড ও প্রচারের সঙ্গে জড়িত সকলের সুবিধার্থে মন্ত্রক গতকাল একটি পাবলিক নোটিশ জারি করেছে। 26% কম বৈদেশিক বিনিয়োগ থাকা সংস্থাগুলি 1 মাসের মধ্যে মন্ত্রকের কাছে এ সংক্রান্ত তথ্য জানাতে পারে। সেক্ষেত্রে তাদের কোম্পানির নাম, কার্যকর্তা ও অংশীদারের নাম, ঠিকানা সহ শেয়ার হোল্ডিংয়ের ধরন জানাতে হবে। 26%-এর বেশি বিনিয়োগ আছে এমন কোম্পানিদেরও একই তথ্য 1 মাসের মধ্যে মন্ত্রককে জানাতে হবে। যে সমস্ত কোম্পানি নতুন বিদেশি বিনিয়োগ আনতে চায় তাদের বিদেশি বিনিয়োগ সুবিধা পোর্টালের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে। মন্ত্রক বলেছে, প্রতিটি সংস্থাকে পরিচালন পর্ষদ এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের নাগরিকত্বের বিষয়টি মেনে চলতে হবে। কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরের কুপওয়ারা জেলার তাংধার সেক্টরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তান আবারও বিনা প্ররোচনায় অস্ত্রবিরতি লঙ্ঘন করে। গত সন্ধ্যায় সীমান্তের ওপার থেকে গুলি বর্ষণ ও মর্টার নিক্ষেপ করা হয়। প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানিয়েছেন, ভারতীয় সেনারাও এর যোগ্য জবাব দিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর নেই। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক অলিম্পিয়ান হকি খেলোয়াড় মহিন্দর পাল সিং এর চিকিৎসার জন্য 10 লক্ষ টাকা প্রদান করেছে। শ্রী সিং কিডনি সমস্যায় ভুগছেন এবং তাকে নিয়মিত ডায়ালিসিস করাতে হচ্ছে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাতীয় কল্যাণ তহবিলে খেলোয়াড় খাতে এই অর্থ বরাদ্দ করা হলো। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশজ পণ্য ব্যবহারে উৎসাহ দিতে ভোকাল ফর লোকালের বার্তা প্রদর্শকদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য দেশের সব সন্ত এবং ধর্মগুরুদের কাছে আবেদন জানিয়েছেন। সপ্তমবারের জন্য নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার বেড়ে 93.27% হয়েছে। খবর শেষ হলো।